এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটকে যদি একটি মাত্র বাক্যে ব্যাখ্যা করতে বলা হয়, তার উত্তরে আমি বলবো যে ভারতীয় ক্রিকেটে দ্বিতীয় চ্যাপেল যুগের শুরু হয়েছে। দেখুন, খেলায় হার জিত থাকবে, এটা চিরকালীন সত্য ঘটনা, কিন্তু হার আর লেজে গোবরে হারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। এই গৌতম গম্ভীর নামক লোকটি যখন ভারতীয় ক্রিকেটের কোচ হয়ে আসলেন, তারপরে আমরা লেজে গোবরে এবং বেআব্রু বা লজ্জিতভাবে ভারতীয় ক্রিকেটে সমানে হেরেই চলেছি, এবং যে হারগুলো আমাদেরকে হজম করতে হচ্ছে সেই হারগুলো জাস্ট আনইমাজিনেবল। মানে হারের একটা সীমা পরিসংখ্যান থাকে, গৌতম গম্ভীরের আমলে সেই হারের সীমা পরিসংখ্যান নেই। মানে এতটা যে লজ্জার রেকর্ড হতে পারে, এই মানুষটা কোচ হয়ে না আসলে বোঝা দুষ্কর ছিল। আজকে যদি গৌতম গম্ভীরের কোচ হিসাবে একটা পরিসংখ্যান দেওয়া যায়, যেটা আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি, তাহলে সেখানে দেখব না তিনি ইয়ং ট্যালেন্টের উপর ভরসা করতে পারছেন, না তথাকথিত তিনি যাদেরকে বুড়ো বলছেন তাদের উপরেও ভরসা করছেন বা তাদের উপর রেসপেক্ট দেখাচ্ছেন। অথচ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ম্যাচে এই বুড়োরাই পারফর্ম করছে, বুড়োরাই দেশকে, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর কোচই যাদের উপরে তিনি ভরসা করতে চাইছেন তারা পুরো ছড়িয়ে ফেলছে চারিদিকে। এই গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে আসার পর থেকে আমরা মূলত প্রধান যে জায়গাটায় ভুগছি সেটা হচ্ছে বোলিং। ব্যাটিং তো অবশ্যই ভুগছি, সেটা নিয়ে আর এক্সট্রা বলছি না। তো বোলিংয়ের ক্ষেত্রে একটা কথা আছে ক্রিকেটে দুর্দান্ত, যে ব্যাটাররা তোমাকে ম্যাচ জেতাবে কিন্তু বোলাররা তোমাকে টুর্নামেন্ট জেতাবে। তো এই মুহূর্তে আর মাত্র 10-12 মাস বাকি আছে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং এই ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি আমরা পরিসংখ্যান ঘেঁটে দেখি ভারতীয় বোলাররা যারা এই মুহূর্তে আছে, তো সেখানে ওডিআই ক্রিকেটে মোহাম্মদ শামির উইকেট সংখ্যা হচ্ছে 206টি, কিন্তু তাকে নেওয়া যাবে না। ভুবনেশ্বর কুমার, যার ওডিআই ক্রিকেটে উইকেট সংখ্যা 141, যিনি এবারের আইপিএলও দুর্দান্ত পারফর্ম করে দেখিয়েছেন, তাকেও নেওয়া যাবে না। কুলদীপ যাদব, যার উইকেট সংখ্যা 195 ওডিআই ক্রিকেটে, তাকে তো দলে নেওয়াই যাবে না, কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। মোহাম্মদ সিরাজ, যার ওডিআই ক্রিকেটে উইকেট সংখ্যা হচ্ছে 76, তাকেও দলে নেওয়া যাবে না। রবীন্দ্র জাডেজা, যে ব্যাটিংও করতে পারেন লোয়ার অর্ডারে, দুর্দান্ত ফিল্ডিং করেন, 10টা ওভার বোলিং করতে পারেন। হ্যাঁ, ওভারসিজে মানে আপনার সেনা কান্ট্রিগুলোতে তার পারফরমেন্স একটু বোলিংয়ের ক্ষেত্রে একটু কম আছে, কিন্তু তার ওডিআই উইকেট সংখ্যা 232, তাকেও দলে নেওয়া যাবে না। তাহলে দলে কাদের নেওয়া যাবে না? প্রসিদ্ধ কৃষ্ণা, যার ওডিআই ক্রিকেটে 50টা উইকেট সংখ্যা, দলে এসো ভাই, শীঘ্রই এসো তুমি। ওয়াশিংটন সুন্দর, যার উইকেট সংখ্যা ওডিআই ক্রিকেটে 30, তুমি শীঘ্রই এসো। আমি একটা জিনিস বুঝে পাই না যে এই ওয়াশিংটন সুন্দরকে দলে ফিট করার চেষ্টাটা ঠিক কী কারণে হচ্ছে। ওয়াশিংটন সুন্দর ওডিআই ক্রিকেটে না পাচ্ছে বুঝতে, যে সে কেন দলে আছে, টি-20 ক্রিকেটেও সে বুঝতে পারছে না তাকে দলে কেন নেওয়া হয়। যদি ভারতীয় ক্রিকেটটা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে গ্রেগ চ্যাপেল যখন ভারতীয় দলের কোচ হয়ে এসেছিল তখন ইরফান পাঠানকে নিয়ে তিনি পড়েছিলেন, যে ইরফান পাঠানকে ওপেনার 3 নম্বর দারুণ একটা ব্যাটার অলরাউন্ডার হিসাবে গড়ে তুলবেন, বোলিং অলরাউন্ডার নয়। একইভাবে গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে পড়েছে, যেন ওয়াশিংটন সুন্দরকে ইরফান পাঠান বানিয়ে ছাড়বেন। আরে এটা তো বুঝতে হবে যে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা নয়, আর কখনোই তিনি হতে পারবেন না। ওয়াশিংটন সুন্দর টেস্টের জন্য আদর্শ প্লেয়ার, কিন্তু তাকে জোর করে টি-20তে ওডিআইতে ফিট করানোর চেষ্টা হচ্ছে। না বেচারি বুঝতে পারছে যে আমি এখানে কেন আছি, কী কারণে আছি, না পাচ্ছে সে কোনোভাবে পারফর্ম করতে। এর আগে টেস্ট ক্রিকেটে 3 নম্বর পজিশনে 11 জনকে খেলিয়েছে, কেউ সেখানে থিতু হতে পারেনি, সেটা নিয়ে তো গেলই। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণাকে বারবার দলে ফিট করানোর চেষ্টা হচ্ছে, যে বেটা এখনও পর্যন্ত সঠিকভাবে টি-20তে কিংবা ওডিআইতে ভালোভাবে পারফর্মই করতে পারেনি। কিন্তু না, লম্বা আছে, তাই তাকে জোর করে আপনার দলে ফিট করাতে হবে 2027-এর ওয়ার্ল্ড কাপে। অথচ যে ইংল্যান্ড সিরিজে বা আয়ারল্যান্ড সিরিজে যে প্রিন্স যাদব এত ভালো বল করলো, তাকে কন্টিনিউ খেলালো না। সঞ্জু স্যামসনকে একইভাবে একটা ম্যাচ খেলাচ্ছে, পরের ম্যাচে বাদ দিচ্ছে। বৈভব সূর্যবংশী, যাকে মিডিয়া প্রেসারে হয়তো দলে খেলিয়েছে, তাকে একটা ম্যাচ খেলাচ্ছে, পরের ম্যাচে বাদ দিচ্ছে। অথচ ওই প্লেয়ারটাকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলানোটা কি যুক্তিযুক্ত ছিল না? নিজের পরিচিত এমন কিছু প্লেয়ার বেস তৈরি করা, কিংবা গুজরাট জায়ান্টস থেকে এমন কিছু প্লেয়ার নিয়ে আসা যারা শুধুমাত্র গম্ভীরের মানে হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, হ্যাঁ, ইয়েস ম্যান তৈরি করার জন্য একটা কারখানা তৈরি করে ফেলেছেন।
এবং যদি দেখেন যে এত লজ্জার রেকর্ড আছে এই গৌতম গম্ভীরের আমলে, সেটা মানে অবিশ্বাস্য রকমের। টেস্ট ক্রিকেটের কথাটা প্রথমে বলি। 36 বছর পর নিউজিল্যান্ডের কাছে 3-0 টেস্টে হোয়াইট ওয়াশ হতে হয়েছে, যেখানে ভারত সব থেকে কম রান 46 রানে অল আউট হয়ে গেছে টেস্ট। জাস্ট একবার ইমাজিন করুন। 10 বছর বাদে বর্ডার গাভাস্কার ট্রফি হেরে গেলাম 3-1। নিউজিল্যান্ডের কাছে 3-0 টেস্ট পরা যায় ঘরের মাঠেতে 36 বছর পর, বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 10 বছর পর। 25 বছর পরে দক্ষিণ আফ্রিকা এসে ঘরের মাঠে 2-0 হারিয়ে গেল, সেখানেও লজ্জার স্কোর 93 অল আউট। এটা তো গেল টেস্ট। এবার আসে ওডিআই। 27 বছর পরে শ্রীলঙ্কা ভারতকে ওডিআই সিরিজে হারালো 2-0। 8 বছর বাদে ইংল্যান্ড এই সদ্য শেষ হলো 2-1 সিরিজে পরাস্ত করলো ভারতকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, 3টে সেনা কান্ট্রির কাছে লাস্ট যে 3টে ওডিআই সিরিজ হয়েছে 3টেতেই ভারত হেরে গেছে। জিতেছে কাদের বিপক্ষে? আফগানিস্তানের বিপক্ষে। ব্যাস হয়ে গেল। টি-20 ক্রিকেটে আসি এবার। আয়ারল্যান্ড প্রথমবারের জন্য ভারতকে হারিয়ে দিল। ইংল্যান্ডের কাছে পুরো দর্পচূর্ণ হয়ে গেল। মানে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন যে দলটা, সেই দলটা পুরো আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ, ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ, পুরো মানে ডমিনেট করে হারিয়েছে ভারতকে। মানে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ক্রিকেটকে ঠিক যে কোন দিশাতে নিয়ে যেতে চলেছে এই অজিত আগারকার নির্বাচক প্রধান আর এই গৌতম গম্ভীর জুটি, বোঝা বড় মুশকিল। যদিও একটা সুখবর আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে অজিত আগারকারের টেনিয়রটা শেষ হচ্ছে। কোচ গৌতম গম্ভীর বলছেন যদি কেউ পারফর্ম করে তাকে ভারতীয় দলে অবশ্যই সুযোগ দেওয়া হবে। যদি কথাটা তাই হয়, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? কেন রশিদ সালাম, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, যারা আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে, তারা কেন সুযোগ পেল না? গৌতম গম্ভীরের এই কোচিং আমলে যতগুলো প্লেয়ারকে সুযোগ দিয়েছে, তার মধ্যে 2টো প্লেয়ার নিজেদেরকে প্রুভ করতে পেরেছে। এক হচ্ছে টেস্টে ওয়াশিংটন সুন্দর, যে আগে থেকেই পরীক্ষিত ছিল, আর 2 হচ্ছে হর্ষিত রানা, যে ওডিআই এবং টি-20তে পারফর্ম করেছে, বেটার পারফর্ম করেছে। সে যতই গৌতম গম্ভীরের কাছের লোক হোক, পারফর্ম করে দেখিয়েছে। আর গৌতম গম্ভীরের যদি কোচিংয়ের মধ্যে সাফল্য দেখা যায় কি এশিয়া কাপ, যেখানে গুণমানের সেই রকম দল নেই, টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছে, এটাই বেটার অ্যাচিভমেন্ট। আর কি আর অ্যাচিভমেন্ট? বাংলাদেশকে টেস্টে হারিয়েছে, আপনার এদিকে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সাফল্য বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু গৌতম গম্ভীরের আমলে নেই। মানে গৌতম গম্ভীরের এই সমস্ত ইয়েসম্যান বোলারদেরকে নিয়ে যদি আমরা দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাই, যদি ভালো মানের পেস অ্যাটাক না নিয়ে যাই, যারা নিজেদের দক্ষতায় ম্যাচকে মোড় ঘোরাতে পারে, ম্যাচের মোড় ঘোরাতে পারে, কঠিন ম্যাচকে ভারতের দিকে আনতে পারে, ভারতের পক্ষে আনতে পারে, এদেরকে যদি সঙ্গে করে না নিয়ে যাই, প্লাস বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, এদেরকে ছাড়া যদি আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাই, তবে একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটুকু বলতে পারি যে 2007 ওয়ার্ল্ড কাপের যে সিনারিও আমরা দেখেছিলাম, সেই সিনারিওর জন্য কিন্তু আগাম প্রস্তুত থাকতে হবে। কারণ এই গৌতম গম্ভীর যতদিন কোচ আছে, এই ভারতীয় দলটার শেষ করেই ছাড়বে। আমার তাই প্রশ্ন যে এই বিসিসিআই কবে এই গৌতম গম্ভীর আর অজিত আগারকারকে ভারতীয় ক্রিকেট থেকে একদম ছুঁড়ে ফেলে দেবে, জাস্ট ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তো যাই হোক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।